জনক আমি আমি দুই পক্ষের দুজনকে আমি আপনার সাথে একটু রাখার চেষ্টা করেছি। এক পক্ষের একজন যুক্ত হয়েছে জুবাইর ফরিদ নামক একজন। জনাব জুবাইর ফরিদ, আপনার একটু পরিচয় শুনিয়ে এবং আপনি একটু দয়া করে বলবেন যে এত বড় ঘটনাটা ঘটে গেল, কারা ঘটিয়েছে, যেখানে আহ হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সাত পদ্ধতির সাথে এবং আপনাদের পদ্ধতির সাথে কথা বলেছে যতটুকু জানি। এরপরেও ওই ঘটনা কারা ঘটালো, কি উদ্দেশ্যে ঘটালো? ভিডিও বার্তা দিয়েছেন, সেখানে আপনি মিথ্যা আমি কি বলেছেন। নাম বলেছি? এবং আমি কি আপনি নাম এখনো বলেছি যে কয়েকটা, সাকিব? এখনো আপনি শোনেন, অনেকগুলো আমি মিথ্যার এই মুহূর্তে আশ্রয় কি নাম নিয়েছেন। বলেছি আপনি সাকিব? এবং আপনার কথা থেকে আমি বলতে চাই, আপনি বলছেন যে সাথীদের থেকে শুনেছেন যে মশাল মেরেছে আরো কি করেছে। রাত্রে 3টার সময় সাথীরা ঘুমন্ত ছিল। ঘুমন্ত আপনি সাথীরা, কি আপনারা দেখেছেন? রাত্রে 3টায় আসছেন, ঘুমন্ত সাথীরা ভাইজান কি আপনাদেরকে সেখানে কিভাবে আক্রমণ ছিলেন? করবে? যেহেতু হ্যাঁ, এসেছেন সেটা আপনারা, বলছি, আপনি কি আক্রমণ ছিলেন আপনারা সেখানে? করেছেন। আর আমিনুল ইসলাম বাচ্চু ভাই মারা গেছে, সে আমাদের লোক, আলমীশুরার লোক। হত্যা করেছেন আপনারা। আপনি আচ্ছা, আমি যদি একটু চান যে বলবো। আমি প্রমাণ দিব, তা আমি অসংখ্য ফুটেজ দেখাই। ইতিমধ্যে হয়তো আপনারা জানতে পেরেছেন, তাবলিগ জামাত যেখানে অবস্থিত ছিল টঙ্গীর ময়দানে, জুবাইর পন্থীরা সেখানে অতর্কিত হামলা হয়েছে। সেই হামলায় 3 জন মারা গিয়েছে, 17 মানুষ শহীদ হয়েছে। এই হামলাগুলো কেন হলো? যখন আলেমদের সাথে সরকারের উচ্চ লেভেলের কর্মকর্তারা কথা বলে সমঝোতার দিকে যাচ্ছিল, তখন সাতপন্থীদের উপর জুবাইর সাত তখন সাতপন্থীরা জুবাইরপন্থীদের উপর রাতে অতর্কিত হামলা চালায়। কেন এই হামলা চালালো তারা? প্রিয় দর্শক, হামলার কি গোপন রহস্য রয়েছে এ নিয়ে আপনাকে জানাবো। এর আগে এরা নিয়ে দুইটি আলোচনা শুনবো, যেখানে সার্জিদ এবং হাসনাতের সাথে জুবাইরপন্থীরা এবং সাতপন্থীরা বৈঠক করেছে। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে এবং এই মারামারি করার কারণটা কি? দেখাতো যারা মানুষকে সবসময় নসিহত করত, আজ তাদেরকে নসিহত করতে আমরা বসে গেলাম। ভোর রাতে বা শেষ রাতে তাবলিগের দু গ্রুপ মুখোমুখি সংঘর্ষ করেছে। এতে 3 জন মারা গেছে, শতাধিক আহত। এটি আমরা কল্পনা করেছিলাম যখন মুসলমানদের আল্লাহ এবং রাসূলের পন্থী হবার কথা, তখন মুসলমানরা জুবাইর এবং সাতপন্থীতে বিভক্ত হয়ে গেছে। আবার তারা বলছে আমরা মেহনত করছি মানুষের ইমানকে পাকাপোক্ত করার জন্য। যাদের নিজেদের ইমানে দুর্বলতা, তারা মানুষকে কিসের ইমান শেখাবে, মানুষকে কিসের তালিম দিচ্ছে, মানুষকে কোন পথে আহ্বান করছে? প্রশ্নটা উঠে আসে না? কি ঘটেছে আসুন শুনি একটু, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। যেটা ঘটেছে সেটা হলো, জুবাইরপন্থীরা টঙ্গীর ইজতেমা মাঠে তারা সেখানে তাদের প্রোগ্রাম করছিল, জোর বলে এটাকে করছিল। সেখানে সাতপন্থীরা এসে তাদের সাথে সংঘর্ষে জড়ায়। বিষয়টা এরকমই হচ্ছে, কিন্তু দুই পক্ষের বক্তব্য বলছে এক পক্ষ সেখানে অবস্থান করছে, আরেক পক্ষকে সেখানে আসতে দিচ্ছিল না। তারা তখন তাদের সাথে সংঘর্ষে জড়ায়। প্রশ্নটা হলো, আপনারা যারা তাবলিগ জামাতের সাথে জড়িত আছেন, আলেম ওলামারা আছেন, আপনারা কি বুঝতে পারছেন এটা করে আপনাদের গ্রহণযোগ্যতা, আপনাদের অবস্থান আমাদের কাছে কোথায় পড়ে গেল? একটা প্রশ্ন হলো যে যে মানুষগুলো আপনাদের আহ্বানে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে এসছিল, তারা কি শিখে গেল, কি জেনে গেল, কি বুঝে গেল? আমাদের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম মধ্যরাতে সেখানে গিয়েছিলেন এই দুটো মুখোমুখি গ্রুপকে শান্ত করতে। পারেননি। পুলিশ ছিল, বিজিবি ছিল, সেনাবাহিনী ছিল। জুবাইর গ্রুপের উপর সাতপন্থীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করেছে, এমন অভিযোগ করেছে জুবাইরপন্থীরা। আবার সাতপন্থীরা বলছে তাদের উপর আক্রমণ হয়েছে। যারা মানুষকে ইসলামের পথে, শান্তির পথে আহ্বান করবেন, তারা আজকে অশান্ত হয়ে গেছেন, সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। লাভ হয়েছে কার? সব লাভ হয়েছে ওপারের। কারণ ওপার দেখাতে চেয়েছে এই দেশে মৌলবাদের আস্ফালন ঘটেছে, এই দেশের জঙ্গিবাদের উত্থান ঘটেছে। আজ সেটাই তারা দেখিয়ে দিল। তার মানে ওপারের যেহেতু লাভ হয়েছে, আমরা এটুকু বলতে পারি এপারের কেউ সেই ষড়যন্ত্রে জড়িয়ে গেছে। আসেন, জুবাইরপন্থীরা বলছে সাতপন্থীরা সঠিক পথে নেই। কিরকম? জুবাইর বিরোধীদের অভিযোগ সাতপন্থীদের বিরুদ্ধে যে তাদের প্রধান মাওলানা সাদের অনেক রকম সমস্যা আছে। তিনি এমন কিছু বক্তব্য দিয়েছেন যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, যেটা সাহাবীদের সাথে বেয়াদবির শামিল।
আমরা সারা জীবন তাবলিগকে দেখেছি, বুঝেছি যে তারা নির্ভেজাল, অরাজনৈতিক, সবাই তাদের কাছে দোয়া প্রার্থনা করতে যায়। বিশ্ব ইজতেমা মাঠে আমাদের দুই নেত্রী, আমাদের বড় বড় আলেমরা, এক কথা ধর্মপ্রাণ মানুষ শেষ মুনাজাতে আল্লাহর দরবারে প্রার্থনা করে। এটা আমরা আমাদের জন্মের পর থেকে এই রেওয়াজটা আমরা দেখে এসেছি। আর আজকে আমরা শুনি তাবলিগ জামাত দুটো গ্রুপ, জোবাই গ্রুপ, সাদ গ্রুপ বা সাদপন্থী, জোবাইপন্থী। অথচ আগে শুনতাম এরা আমার রাসূলপন্থী। বুঝতে পারছেন? ওপার আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, আমাদের প্রত্যেকটা সংস্থাকে, আমাদের প্রত্যেকটা আবেগের জায়গাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। জোবাইপন্থীরা বলছেন সাদপন্থীরা হলো ওপারের এজেন্ট, অর্থাৎ ভারতীয় সমর্থিত। সাদপন্থীদেরকে ওপারের এজেন্টরা বাংলাদেশে মানুষের মধ্যে এই সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার প্রেসক্রিপশন দিয়েছে। জোবাইরপন্থীরা বলছে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে যে তাদেরকে ওপারের এজেন্সি নিয়ন্ত্রণ করে। সত্য কি মিথ্যা জানি না, অভিযোগগুলো উঠে এসছে। এখন কথা হলো দেশটার নাম বাংলাদেশ। বাংলাদেশে যথেষ্ট বড় বড় আলেম আছে। তো এই দেশের আলেমরাই নির্ধারণ করবেন তাবলিগের মুরব্বি হবেন কে, কে হবেন প্রধান। ওপারের সাদ গ্রুপ এসে এপারকে অরাজকতার দিকে নিয়ে যাবেন, সন্ত্রাসের দিকে নিয়ে যাবেন, এটাও আমরা চাই না। আবার যারা সাদপন্থী রয়েছেন তাদের বলবো আপনারা এই পন্থীগিরি বাদ দিয়ে রাসূলপন্থী হবার চেষ্টা করেন। ইতিমধ্যে সরকার বিশ্ব ইজতেমা ময়দান বা টঙ্গীর আশপাশ এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ করেছে। আমি প্রশাসনকে বলবো যে এটা কঠিনভাবে মোকাবেলা করতে হবে, কারণ গতকালকে যা ঘটেছে টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ কেন্দ্র করে, এটি ভয়ানক আলামত এবং এটি পরিকল্পিত। আমি বিশ্বাস করি আমাদের প্রশাসন বুঝতেই পারছেন এটা নেপথ্যে কারা রয়েছে, কি করতে চাইছেন তারা। কিন্তু একটা বিষয় আপনারা বুঝে যে আমাদের ইন্টেলিজেন্স যে বারবারই ব্যর্থ হচ্ছে, এটা আবার আমাদের চোখে পড়ল। এই দুটো গ্রুপ মারমুখী অবস্থানে যাচ্ছে, সংঘর্ষ বাঁধবে, এই তথ্যগুলো কি আমাদের এজেন্সির কাছে ছিল না? এই গোয়েন্দা ব্যর্থতা, ফেইলার আর কত দেখবো আমরা? নাকি তারা সরকারকে ব্যর্থ করতে চাইছে? আমরা দেখলাম হাসনাত এবং সার্জিস সেখানে গেছেন। কেন তারা সেখানে যাবেন? রাষ্ট্রে তাদের কি এই কাজটি দিয়েছে? সেখানে যাবে আমাদের প্রশাসন, প্রয়োজনে আমাদের উপদেষ্টারা যাবেন। ছাত্রদেরকে বারবার সেখানে ঠেলে দেওয়া হয় কেন? তাদেরকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয় কেন? যদি এই দুই গ্রুপের ভেতর থেকে কোনো একটি সন্ত্রাসী গ্রুপ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়কের উপর হামলা করত, কারণ ইতিমধ্যে তাদের গাড়ি চাপা দিয়ে মারার হত্যার পরিকল্পনাও করা হয়েছে। আমি হাসনাত এবং সার্জিসকে বলবো এটা রাষ্ট্রের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না। আপনারা জীবনকে হুমকির মধ্যে ফেলে বারবারই সব জায়গায় সমাধান করতে যাবেন না। প্রশাসনকে বলবো যারা এই হত্যাকাণ্ডে জড়িয়েছে, সংঘর্ষে জড়িয়েছে, তাদেরকে শনাক্ত করুন, তাদের দ্রুত গ্রেফতার করুন, নতুবা তারা এর চেয়ে বড় অরাজকতা সৃষ্টি করবে। এখন আমার মনে হচ্ছে এতদিন যে হেলমেট লীগ, চাপাতি লীগ, তারা আনসার লীগ, ফকির লীগ, গার্মেন্টস লীগ, এরকম লিগের পর এবার তারা তাবলিগে প্রবেশ করেছে এবং তারাই মূলত এই কাজটি করেছে। এবং আশঙ্কা করা হচ্ছে বিশ্ব ইজতেমাকে ঘিরে এর চেয়ে বড় তাণ্ডব চালাতে পারে এরা। এবং এমনও আশঙ্কা করা হচ্ছে যে বিশ্ব ইজতেমাকে ঘিরে কয়েক লক্ষ আওয়ামী লীগ, যুবলীগ এবং এই লীগ বাহিনী জড়ো হবে, দাড়ি, টুপি, পাঞ্জাবি, পোশাক পরে, এবং সেখান থেকে পুরো ঢাকা শহরে তারা একটা ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে। সরকার পতনে তারা রাষ্ট্রকে একটা বড় অরাজকতার দিকে নিয়ে যেতে পারে। তাই বলবো এই সরকারের ইন্টেলিজেন্স, প্রশাসনের একের পর এক ব্যর্থতা থাকা সত্ত্বেও বলবো সরকার এই বিশ্ব ইজতেমাকে ঘিরে একটা শক্ত অবস্থানে যেতে হবে। কারণ গতকালকে যেই দুপক্ষের সংঘর্ষ দেখলাম এবং এই প্রথম প্রাণহানির ঘটনা ঘটল, আমার আশঙ্কার কথা আগামী দিন এর চেয়ে বড় কিছু ঘটাতে পারে এরা বাংলাদেশে। অতএব বিশ্ব ইজতেমা, যুবলীগ, ছাত্রলীগ
স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগ তাদের একটা বড় মহড়া চলতে পারে এই সরকার পতনে। প্রিয় দর্শক, এখন আপনারা বলবেন যে তাবলিগ জামাতকে নিয়ে আমি কেন এই আশঙ্কার কথা বলছি। তাবলিগ হলো এমন একটি সংগঠন, এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিরা যায় না, এখানে সব দল মতের মানুষ যায়। এবং এই দলমত মানুষের মধ্যে তাবলিগের যেই বিশ্ব ইজতেমা মাঠ কেন্দ্রিক যে সিস্টেমগুলো, এটা কন্ট্রোল করা, এখানে কে আসলো কে গেল কাদের কি ইচ্ছা, এখানে কোনো বোমা বহন করলো কিনা কেউ, এখানে কোনো ডিভাইস বিস্ফোরণের পরিকল্পনা করলো কিনা কেউ, এগুলো বোঝার উপায় থাকবে না। খুব মামুলি সাধারণ মানুষরাও এখানে আসে, একেবারে অল্প শিক্ষিত মানুষেরাও এখানে আসে, মানে শিক্ষিতদের সাথে অল্প শিক্ষিত মানুষও আসে। অর্থাৎ বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের একটা কি বলবো যে মিলন মেলা হলো এই বিশ্ব ইজতেমা। তো এখানে যদি ষড়যন্ত্রকারীরা কোনো বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, এটা খুব সহজে তারা পারবে। তাই বলবো এবার বিশ্ব ইজতেমাকে একটু ভিন্ন চিন্তা করতে হবে। এবং আমি ইজতেমা বন্ধের পক্ষে না, কিন্তু এটা নিরাপত্তা যদি সরকার কন্ট্রোল করতে পারে, যে প্রতিটি মানুষকে সার্চ করে ঢোকানো হবে, প্রতিটি মানুষ মানে পুরো বিশ্ব ইজতেমা ময়দানকে আমাদের প্রশাসন যদি কন্ট্রোল করতে পারে তাহলে এক বিষয়। আর যদি না পারে, এত বিশাল জনসমাবেশ বা মানুষের জমায়েত, এটা আমাদের প্রশাসন কন্ট্রোল করতে পারে কিনা, কারণ প্রশাসন ছোট্টখাটো মামুলি বিষয়গুলো এখন কন্ট্রোল করতে পারছে না। আমাদের পুলিশ প্রশাসন মধ্যে একটা অস্থিরতা চলছে, মানে সব কিছু মিলে বলতে পারি আমাদের প্রশাসন ছোটখাটো মামুলি বিষয়গুলি কন্ট্রোল করতে পারছে না। বিশ্ব ইজতেমা কন্ট্রোল করবে কি করে? দর্শক, এখন করণীয়টা কি? যেহেতু আমাদের মেহনতি মানুষগুলো যারা কোরআনের হাদিসের বা ইমানের মেহনত করতেন, মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছেন, মানুষকে নামাজ শেখাতেন, মানুষকে কালেমা বোঝার শেখার সুযোগ করে দিতেন, সেই মানুষগুলোর মধ্যে যেহেতু রাসূলপন্থীরা এখন নেই, আছেন জোবাইর এবং সাদপন্থীরা, আমার মনে হয় আমাদের বিকল্প চিন্তা করতে হবে। বাংলাদেশে তাবলিগের নেতৃত্ব থাকবে বাংলাদেশের আলেমদের হাতে, কোনো ওপারের আলেমদের হাতে নয়। আমরা চাই না মাওলানা জোবাইর কিংবা আচ্ছা, আমার প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের দেশের ধর্মীয় একটি অনুষ্ঠান, যেটি আমরা আহ প্রতি বছর করে থাকি এবং যেটি বিশ্বের প্রায় ধর্মীয় ইসলাম ধর্মের যে কোনো বড় অনুষ্ঠানের মধ্যে দ্বিতীয় বা তৃতীয় হবে, আমি যদিও খুব এক্স্যাক্টলি জানি না। এত বড় সমাগম, যেটি ঈর্ষণীয়। সারা পৃথিবীতে, সারা পৃথিবী থেকে আমাদের দেশে মানুষ জড়ো হয়, যারা ধর্মের টানে, যারা ইসলামের টানে আমাদের এই দেশে এসে আল্লাহকে স্মরণ করবার একটা উপায় বের করেছেন, আহ যেটিকে আমরা বিশ্ব ইজতেমা বলে জানি। সেই ইজতেমাকে ঘিরে গত কয়েক বছর ধরে দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। একটি হলো সাদপন্থী, আর একটি হলো জুবাইরপন্থী। আমরা সাধারণ মানুষ হয়তো ভিতরগত ব্যাপারগুলো খুব বেশি জানি না, তবে আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা ইসলামকে ভালোবাসি, ধর্মকে ভালোবাসি, তারা সবসময় চাই যে যে কোনো পন্থী হোক যেন শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসে যে কোনো ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠানকে পালন করে। কিন্তু এক্ষেত্রে যা দেখা যাচ্ছে, গত কদিন যাবত আমরা দেখছি যে আমাদের এই দুটি পন্থী, তাবলিগ ইজতেমার দুটি পন্থী সমর্থকরা, তারা মুখোমুখি এমন অবস্থানে এসছে যে গতকাল রাতে প্রায় অন্তত পক্ষে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্তত পক্ষে এর চেয়ে বেশি শোনা যাচ্ছে, যেটি অনেক অনেক কষ্টদায়ক এবং দুঃখজনক। আহ এই খবরটি আসার সাথে সাথে আমাদের কাছে ফেসবুকের সাথে অনেকেই যোগাযোগ করেছেন এবং তারা অনেকেই চেয়েছেন যে আমরা যেন এই বিষয়টি নিয়ে কথা বলি। খুব কাকতালীয় ভাবে একটু আগেই আমাকে হাসনাত আব্দুল্লাহ কল দিয়ে বিষয়টা নিয়ে কথা বলবো জন্য কল দিয়েছেন। আমি সেখানে হাসনাত আব্দুল্লাহর সাথে অনেক কথা বললাম। তিনিও সকালে ঘুম থেকে উঠার পর হয়তো সারা তেমন ভাবে ঘুমাতে পারেনি যতটুকু শুনলাম। এখন তিনি যেটা বললেন আমার কাছে, যে এই ঘটনার পুরোটা যখন থেকে মানে ঘটার আগ থেকে যখন মুখোমুখি অবস্থা, তখন থেকে তিনি এবং সাজিস আলম ঘটনাটিকে সমাধান করবার জন্য সচেষ্ট ছিলেন এবং সর্বাত্মক চেষ্টা করেছেন। এর পরেও কেন এরকম খুনোখুনির ঘটনা হলো, হতাহতের ঘটনা হলো, এ নিয়ে আমরা জানবার জন্য আজকে হাসনাত আব্দুল্লাহকে বললাম যে আসুন, আমাদের মানুষকে জানানো উচিত এই মুহূর্তে কি করা উচিত মানুষের, এবং ঘটনাটা আসলে কি, ঘটনার পেছনের আড়ালে আর অন্য কোনো উস্কানি রয়েছে কিনা, অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা। হাসনাত আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আম,
কি হয়েছে আসলে? আপনারা, আপনি এবং সাজিস আলমের একটা ছবি চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে যে আপনারা সব পন্থীদের সাথে বসেছিলেন গতকাল রাতে। এরপর তাহলে কেন এই দুর্ঘটনা ঘটলো, এত বড় দুর্ঘটনা যেটা আর ইতিহাসে কখনো হয়নি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হচ্ছে গতকাল যখন আমরা শুনতে পেয়েছি যে আহ, প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও সহ মাওলানা সাদ উনার আজকে সকাল 10টার মধ্যে উনাকে ভিসা দিতেই হবে, যদি না দেওয়া হয় তাহলে ঘেরাও কর্মসূচি হবে এবং হচ্ছে শহীদ মিনার থেকে আরো কঠোর কোনো কর্মসূচি দেওয়ার ঘটনা ঘটতে পারে। আমরা সম্প্রীতির একটা বার্তা নিয়ে আমরা সব জায়গায় যাচ্ছি। আমরা দেখেছি যে যেই তাবলিগে জামাত সারা পৃথিবীর মধ্যে একটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা একটা আমাদের দেখা যায় খুব সম্ভবত আমাদের হজের পরবর্তীতে এত বড় মুসলমানদের জমায়েত এটা হচ্ছে তাবলিগে জামায়াতের মধ্যে হয়। তো যেহেতু বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশের দিকে যাচ্ছিল, কিছুদিন আগেও হচ্ছে আমরা দেখেছি আহ, একটা প্রোগ্রাম হয়, আবার তার পাল্টা প্রোগ্রাম হয়, তা আবার যেন অনাকাঙ্ক্ষিত পরিবেশ না তৈরি হয় সেজন্য আমরা গতকাল উভয় পক্ষের সাথে আমরা ফোনে কথা বলি। ফোনে কথা বলে আজকে রাত 11টায় আমি টঙ্গীতে যাই। আমরা টঙ্গীতে যাই, আমি সার্জি সহ আমাদের আরো কিছু গাজীপুরের কিছু আহ, আমাদের যারা ছোট ভাই আছে, তারপরে হচ্ছে আমাদের যারা এই বিষয়ে পরামর্শ দেন তাদের সাথে কথা বলে আমরা গিয়েছি। গিয়ে সেখানে হচ্ছে আমরা যেন আগামীকাল পরিস্থিতি কোনোভাবেই অপ্রত্যাশিত না হয় সেজন্য আমরা পন্থী হিসেবে যারা পরিচিত তাদের সাথে কথা বলেছি, এবং কথা বলার একটা পর্যায়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই যে তারা হচ্ছে আগামীকালের যেই উপদেষ্টা কার্যালয়ের ঘেরাওয়ের যে কর্মসূচি সেটি প্রত্যাহার করবেন। কারণ উপদেষ্টার সাথে টেবিল ডিসকাশন, যেহেতু টেবিলে বসে আলোচনা করার সুযোগ হুম। থাকবে, সেই জন্য হচ্ছে আমরা আমরা হচ্ছে আহ, আমরা ইয়া করব, টেবিলেই বসে ডিসকাশন হবে, সুতরাং ঘেরাও কর্মসূচি আমাদের প্রত্যাহার করা হয়েছে। মানে আপনারা দ্বিতীয়, একদম পুরোপুরি প্রধান উপদেষ্টার সাথে বসার একটা ব্যবস্থা করে ফেলেছেন, তাদেরকে কথাও না দিয়েছেন না আজকে? না না, প্রধান উপদেষ্টার সাথে না। কারণ এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী সহ ধর্মীয় উপদেষ্টা, সংশ্লিষ্ট ধর্ম উপদেষ্টা, উপদেষ্টা, সরি, হ্যাঁ হ্যাঁ। ধর্মীয় উপদেষ্টা সংশ্লিষ্ট উপদেষ্টা, হুম। অর্থাৎ উনাদের সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নেবেন এই ধরনের ঠিক। একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। অর্থাৎ রাস্তায়, অর্থাৎ প্রধান উপদেষ্টা ঘেরাও কার্যালয়ের যে কর্মসূচিটি সেটি থেকে তারা সরে এসেছিলেন। এবং দ্বিতীয় একটি সিদ্ধান্ত হয় সাদ পন্থীদের, যে মাওলানা সাদের ভিসা যে জটিলতা রয়েছে, এই ভিসা জটিলতাও তারা বলেছেন যে তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে ভিসা জটিলতাটিও তারা টেবিলে বসে সমাধান করবে। প্রয়োজনে দুইটা আলোচনার জায়গায় তিনটা হতে পারে, তিনটার জায়গায় পাঁচটা হতে পারে, তবে সেটা আলোচনার মধ্য দিয়ে সেটি সমাধান করবেন। তৃতীয়ত তারা আরেকটি বিষয় তারা বলেছেন যে সেটি হচ্ছে একটা জোর একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে তাবলিগে জামাতের মধ্যে হয়, সেটি তারা 25 তারিখ পর্যন্ত টঙ্গীতে করবেন। এবং টঙ্গীতে তারা 25 তারিখ আসর নামাজের পরে টঙ্গীর মাঠ ছেড়ে দিবেন, যেটি এখন জুবায়ের পন্থী যারা রয়েছেন তাদের তারা যেটি যেটির পরিচালনা এখন করছেন, হুম। তাদের তত্ত্বাবধানে যেটি এখন রয়েছে। এখন আমরা আমাদের জায়গা থেকে একটা ভিডিও বার্তা সব জায়গায় ছড়ানো হচ্ছে, বা একটা ভিডিও বার্তা করা হয়েছে যে আমরা সিদ্ধান্ত দিয়ে এসেছি। বিষয়টি এমন ছিল না, বরং আমরা তাদের সাথে বলেছি যে আজকে এই মিটিং এ, খেয়াল করুন, হুম। আমরা বলেছি এই মিটিং এ আজকে তিনটি বিষয় সিদ্ধান্ত হয়েছে ওই মিটিং এ। এক রাতে নম্বর এটা হচ্ছে এটা রাত কটা বাজে আপনারা ওখানে গিয়েছেন? রাত তখন 12টা, 12টা প্লাস, 12টা সাড়ে 12টা বাজে। অর্থাৎ আচ্ছা। অর্থাৎ ওই মিটিং এ, অর্থাৎ আমরা যখন টঙ্গীতে কথা বলছি ওই মিটিং এ তিনটি সিদ্ধান্ত হয়েছে: এক, উপদেষ্টা কার্যালয়ের ঘেরাও কর্মসূচি প্রত্যাহার; দুই, মাওলানা সাদের ভিসা জটিলতা, সেটিও হচ্ছে আলোচনার মধ্য দিয়ে এই সিদ্ধান্ত হবে; হুম। তৃতীয়ত এই দূরের যে বিষয়টি, 25 তারিখ তারা মাঠ ছেড়ে দিবে, আসর নামাজের পরে আবার জুবাইর হুম। পন্থীদের তত্ত্বাবধানে দিয়ে দিবে, এটি পঁচিশ হুম। তারিখ এই তিনটি সিদ্ধান্ত হয়েছে। তবে হুম। যেটা ভিডিওতে দেখা যায়নি, তবে সেটা হচ্ছে আমরা এরপরে আমরা কাকরাইলে আসবো। হুম। কাকরাইলের যেই মাওলানারা রয়েছে তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে, উভয়ের সাথে। অর্থাৎ হুম। সেখানে মাওলানা মামুনুল হক, মাহফুজুল হক সহ অন্যান্য যে মাওলানা রয়েছে তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে যে টঙ্গী থেকে ফিরে আমরা কাকরাইলে আসব, কাকরাইলে এসে আবার আলোচনা করব, করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা টঙ্গীতে এই কথা দিয়ে আমরা যখন দ্রুত, আমাদের সেখানে তারা খাওয়ারও আয়োজন করেছে, আমরা দ্রুত করার জন্য, যেহেতু 1:30 বেজে গিয়েছে, এখানে আবার একটা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কারণ ঢাকার বাইরে থেকে মানুষ আসছে উপজেলা উপদেষ্টা কার্যালয় ঘেরাও কর্মসূচির জন্য।
তাদেরকেও অ্যাকোমোডেট করার একটা বিষয় আছে। তাদেরকে বিভিন্ন জায়গায় হচ্ছে তারা কি জোর করবে নাকি উপদেষ্টা কার্যালয় ঘেরাও, তো বার্তা স্পষ্ট হওয়ার জন্য আমরা দ্রুতই আবার হচ্ছে আমার মনে আছে আমরা উপ ইয়া থেকে টঙ্গী থেকে 1টা 11-তে আমরা টঙ্গী থেকে আমরা রওনা হই এবং 2টার দিকে এসে আমরা কাকরাইলে পৌঁছাই। এবং কাকরাইলে মাওলানা মাহফুজুল হক হুজুর এবং হচ্ছে মাওলানা মামুনুল হক হুজুর আমরা সহ অন্যান্য যারা আলেম রয়েছেন আমরা তাদের সাথে বসি। 2টা থেকে শুরু করে 4টা, সাড়ে চারটা পর্যন্ত এই 2.5 ঘন্টা সময় আমরা সেখানে ছিলাম। ওই আলোচনাকালীন আমরা দেখেছি বা ওই আলোচনাটা যখন চলছে তখন আমরা দেখছি যে বিভিন্ন ভিডিও বার্তা দেওয়া হচ্ছে যে আমরা নাকি সিদ্ধান্ত দিয়ে চলে আসছি, আমরা নাকি বলেছি যে জোট হবে, মাঠ ছেড়ে দিতে হবে এবং কারো মধ্যস্থতায় আমাদের হচ্ছে আমরা আমাদের সাথে মধ্যস্থতা হয়েছে। বিষয়টি কারা মোটেও করেছে এমন এই ছিল। ভিডিও, এই ভিডিও কারা ছড়াচ্ছে, কোন পক্ষে? এই ভিডিওটি আমরা হচ্ছে যারা হচ্ছে জোর করতে চেয়েছে, যারা আগামীকাল কর্মসূচি দিতে চেয়েছে তাদের মধ্য থেকে ছড়ানো হয়েছে। এবং আচ্ছা। আমরা মাওলানা মামুনুল হক সাহেবের উপস্থিতিতেই এবং হুম। মাওলানা মাহফুজুল হক সাহেবের উপস্থিতিতেই আমরা সাতপন্থী যারা রয়েছে তাদের সাথে আমরা ফোনে যোগাযোগ করেছি এবং আমরা ওখানে বসে আমরা উনাদের উপস্থিতিতে আমরা বলেছি যে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আপনারা ধৈর্য ধরুন, আমরা একসাথে মিটিং করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। সুতরাং সেই পর্যন্ত কোনো আংশিক আংশিক হুম। আংশিক কোনো ভিডিও আপনারা ছড়ানো থেকে বিরত থাকুন। কোনো হুম। আংশিক কোনো ভিডিও ছড়ানোর কোনো প্রয়োজন নেই। এই বিষয়টা আমরা হচ্ছে বলেছি, উনাদের উপস্থিতিতেই বলেছি। এবং সেক্ষেত্রে যেটা হয়েছে যে উনারা বলেছেন যে ঠিক আছে আমরা ভিডিও ডিলিট করে দিচ্ছি, আমরা আমাদের সবাইকে শান্ত থাকতে বলছি। কিন্তু ঘটনাটি পরবর্তীতে আমরা রাত 2টার পরে, 2টা 2:30টার পরে আমরা ওখানের সাতপন্থীদের যিনি এই বাংলাদেশের যে মাওলানা আমরা মাওলানা ওয়াসিফ উদ্দিন হুজুরের সাথে আমরা কথা বলেছি। হুম। উনিও আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে না এবং হুম। ওনারা আলোচনা চূড়ান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। কিন্তু আমরা পরবর্তীতে 2টা 2:30 3টার পর থেকে আর তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। আমাদের ফোন বারবার আমরা ফোন দিয়েছি, ফোন রিসিভ হয়নি। এবং আমরা দেখেছি যে সেখানে যে ঘটনাটি ঘটেছে, মাদ্রাসাতে হামলা করা হয়েছে এবং সেখানে 2জন মৃত্যুবরণ করেছে অন্তত পক্ষে এবং আরো বেশি হতে পারে, শুনেছি। আরো কিছু হতে পারে এবং একটা উল্লেখযোগ্য সংখ্যক হসপিটালাইজড করতে হয়েছে, যেটা আসলে খুবই অপ্রত্যাশিত কারণ আলোচনাটা চলছিল, এটা নিয়ে হুম। আলোচনা চলছিল। এক্ষেত্রে 2টা সমস্যা হয়েছে। এক হচ্ছে এখানে আমাদেরকে ভিলেন বানানো হয়েছে যে আমরা একটা পক্ষকে আমরা হচ্ছে সমর্থন দিয়ে এসেছি। বিষয়টা মোটেই এমন ছিল না, বরং আমরা দুই পক্ষের সাথে আমরা কথা বলছিলাম, আলোচনা হুম। চালাচ্ছিলাম। এখন প্রশ্ন আসতে পারে আমরা কারা, আমরা এটা হুম। এই দায়িত্ব আমরা কেন নিব, না, আমরা কি আপনাদেরকে কি মেনেছে কিনা তারা, এবং দুই পক্ষ কি সেখানে ছিল? না, আমরা দুই পক্ষের সাথে আলাদা আলাদা। অর্থাৎ রাতের 11:30 থেকে 12:30 পর্যন্ত, 1টা পর্যন্ত হচ্ছে টঙ্গীতে গিয়েছি এবং হুম। তারা আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণই কথা বলেছে, বেশ সৌহার্দ্যপূর্ণই। এবং বলেছে যে এই 3টা বিষয়, তবে আমরা বলেছি চূড়ান্ত সিদ্ধান্ত আমরা একসাথে কাকরাইলে যাই, কাকরাইলে কথা বলে উনাদেরকেও জানাই যে উনারাও আপনার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেছেন। মাওলানা সাদ সাহেব দেশে আসবেন কি আসবেন না এটা নিয়েও টেবিলে কথা বলবেন। তবে ওনারা জোর করতে চেয়েছেন এই বিষয়ে আপনাদের মতামত কি, যেহেতু মাঠ এখন আপনাদের তত্ত্বাবধানে রয়েছে। অর্থাৎ এই হুম। আলোচনা চলাকালীনই ঘটনাটা ঘটেছে। আলোচনা চলাকালীন বিষয়টা যদি এমন হতো যে আমরা ইয়াতে ওই যে ওখানে সিদ্ধান্ত দিয়ে আসতাম তাহলে তো আর হচ্ছে কাকরাইলে আসার প্রশ্নই ছিল না। এবং কাকরাইলের হুজুরদের সামনে বসে আমরা ওনাদের সাথে ফোনে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে আসলে একটা মিস ইনফরমেশন এবং হাফ ইনফরমেশন ছড়ানো হয়েছে যা খুবই অপ্রত্যাশিত। জি। তো এর প্রেক্ষিতে এতগুলি মানুষের প্রাণ গেল। এখন এরপর কি এই পর্যন্ত এদের কারোর সাথে আর যোগাযোগ করতে পারেননি? মানে যারা ছিল এখানে, যারা যারা আপনাকে কথা দিয়েছে যে কোনো কিছু করবে না, এরপরেও এই ঘটনাটা আমরা পরে কিভাবে করলো তারা এসে? আমরা আমরা ওনাদের সাথেও এখনো যোগাযোগ করার চেষ্টা করছি। তো হুম। সবার মানে বক্তব্য যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে এটা মানে অপ্রত্যাশিত ভাবে হয়ে গিয়েছে, তারাও চায়নি এই ধরনের ঘটনা এবং এই নেতৃবৃন্দ বিষয়গুলো যারা হচ্ছে আপনাদের আসলে সাথে আমরা ছিল তারা চায়নি, কিন্তু ঘটনাটা ঘটে গিয়েছে বা ঘটনাটা এখন হয়ে গেছে, কারা ঘটিয়েছে আমরা এটা? যেখানে আপনাদেরকে আমরা কথা দিল। হুম। আমরা আমাদের জায়গা থেকে ধর্মীয় বিষয়ে মন্তব্য করার কোনো ধরনের যেই হুম। জ্ঞান থাকা প্রয়োজন সেটা আমাদের নেই। তো আমি ধর্মীয় কোনো বিষয়ে অর্থাৎ এই বিষয়ে কে বঞ্চিত কে বঞ্চিত না, আমরা এই বিষয়ে কোনো হুম। মতামত আমরা দিতে যাচ্ছি না। এটি
যারা আলেম ওলামা রয়েছেন তারা পারস্পরিকভাবে বসে সিদ্ধান্তটি নেবেন। কারণ এই বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত আলেম ওলামারাই নেবেন। আমরা শুধু রাইট। যেটি চেয়েছি সেটি হচ্ছে যেন কখনোই সংঘর্ষে না যায়, এবং উভয় পক্ষের আলেম ওলামাগণ, আমি হুম। আপনার সামনে বলতে পারি উভয় পক্ষের আলেম ওলামাগণের কাছে আমাদের এই প্রস্তাবটাই ছিল যে দয়া করে বাংলাদেশের পরিস্থিতি বুঝে, বর্তমান হুম। যে সিচুয়েশন এটা বিবেচনা করে, বা হুম। বর্তমান সিচুয়েশনটা মানে যে কোনো পরিস্থিতিতে আমরা আলেম হুম। ওলামারা যারা সমাজের পথ দেখায়, যারা সমাজে গ্রহণযোগ্য মানুষ হিসেবে পরিচিত, যাদেরকে আমরা সম্মান করি, যাদেরকে আমরা মানি, তাদেরকে আমরা মুখোমুখি অবস্থানে দেখতে চাই না। মত পার্থক্যগুলো টেবিলে আলোচনার মধ্যে দিয়ে সমাধান হোক। সুতরাং আমরা দুইজন হই, পাঁচজন হই, এটা কখনোই যেন সংঘর্ষে না যায়, কখনোই হুম। যেন এটা রাস্তায় না যায়। এই বিষয়টাই, এই বার্তাটাই চমৎকার। আমাদের দুই পক্ষেই ছিল, এবং দুইটা হুম। পক্ষই আমাদের সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ ভাবে আলোচনা করেছিল। কিন্তু হুম। কিছু ভিডিও, তারপরে একটা একটা মানে এই বিষয়গুলো আসলে আমাদেরকে খুব আশাহত করেছে। এটা খুবই দুঃখজনক। আমি আমি দুই পক্ষের দুজনকে আমি আপনার সাথে একটু রাখার চেষ্টা করেছি। এক পক্ষের একজন যুক্ত হয়েছে জুবাইর ফরিদ নামক একজন। জনাব জুবাইর ফরিদ, আপনার একটু পরিচয় শুনিয়ে এবং আপনি একটু দয়া করে বলবেন যে এত বড় ঘটনাটা ঘটে গেল, কারা ঘটিয়েছে, যেখানে আহ হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সাত পদ্ধতির সাথে এবং আপনাদের পদ্ধতির সাথে কথা বলেছে যতটুকু জানি। এরপরেও ওই ঘটনা কারা ঘটালো, কি উদ্দেশ্যে ঘটালো? প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মাওলানা জুবাইর ফারিদ, দারুল উলুম হাটহাজারী চট্টগ্রাম থেকে ফারেক, এবং সেখান থেকে উচ্চতর হাদিস গবেষণা বিভাগ পড়েছি, এবং দাওয়াত ও তাবলীগের আলমী শুরা মাওলানা জুবাইর সাহেবের অধীনে 1 বছর সর্বোচ্চ কোর্স, যেটা যেটা মাওলানা সাহেব সাহেব নিজেও দেন নাই, সেই এক হুম। বছর আমি সফর করেছি দাওয়াত তাবলীগে 2021 সালে। হুম। তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি যাত্রাবাড়িতে ছিলাম, আমার বাসা যাত্রাবাড়িতে। তো যে ঘটনা ঘটছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হুম। ইজতেমা 2টা পর্ব হবে। একটা পর্ব আমরা করব, একটা পর্ব সাতপন্থীরা করবে। আমরা প্রথম পর্ব করব এবং ইজতেমার মাঠ আমরা প্রস্তুত করব। ইজতেমার মাঠ প্রস্তুত করার জন্য ইজতেমার মাঠ আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো আমরা ইজতেমার মাঠ প্রস্তুতের জন্য কাজ করতেছিলাম, ই- এবং ইজতেমার মাঠ কাজ করতে গিয়ে পাহারার সাথী থাকে, কাজ করার সাথী থাকে, বিভিন্ন ধরনের সাথী থাকে। তো আমরা কাজ করা অবস্থায় ওখানে ছিলাম, এবং জোরের ব্যাপারে সরকার থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো সর্বোপরি যে বিষয়টা, যে দাওয়াত ও তাবলীগের মধ্যে যে বিভক্তিটা, সেই বিভক্তির ক্ষেত্রে বিগত যে সরকার ছিল, সেই সরকার আমাদের উপর অনেক জুলুম নির্যাতন করছে। এবং হাসনাত ভাই বলেছেন যে আলেম ওলামার বিষয়ে ওনারা কথা বলতে চান না, ধর্মীয় বিষয়ে, সেন্সিটিভ বিষয়ে কথা বলতে চান না, তাদের জানাশোনা কম। আমি এই হুম। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। হুম। উনি ওয়াসিফ সাহেবের নাম নিতে সময় গিয়ে বলছেন মাওলানা। ওয়াসিফ সাহেব কোনো মাওলানা না। এবং আলেম উলামাদের আলমী সুরা, যেটা যেটা সাদ সাহেবকে পছন্দ করে না, তাদের সাথে আলেম উলামা আছে। আর সাদপন্থীদের সাথে উলামায়ে কেরাম যারা আছে, অধিকাংশ দেখা যায় আহ যারা জেনারেল সাথী, তারাই নেতৃত্ব দেন। যেমন আমরা আসলে সাত পদ্ধতির কে মাওলানা, কে মাওলানা নন, এরপরে ওখানে তারা কি সঠিক পথে আছে নাকি সেই ব্যাঠিক পথে আছে প্রসঙ্গে ধর্মীয় আসতেছি। দৃষ্টিভঙ্গিতে, এটা নিয়ে যেমন হাসনাত আব্দুল্লাহ কিছু জান না, আমি তেমন কিছু জি, জানি না। আমাদের কথা হলো যে জি, ঘটনাটা ঘটেছে, আমরা জি। আপনাদের ফলোয়ার হিসেবে এবং আমরা ইসলাম ধর্মের একজন সমর্থক বলুন এবং ধর্ম পালনকারী হিসেবে আমরা কিন্তু আসলে এই বিষয়গুলো, খুব অভ্যন্তরীণ বিষয়গুলো জানতে চাই না। আমাদের কথা হলো যে এই যে দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে আসলো, এতদিন পর্যন্ত আপনারা এগুলো প্রতিদিন শুনে আসছি যে আপনাদের মধ্যে একটা দূরত্ব রয়েছে, একটা বিতর্ক রয়েছে, এগুলিকে গুছিয়ে কেন আপনারা এই পর্যন্ত একটা আহ, মানে একটা স্বাভাবিক পর্যায়ে আসতে পারলেন না? একটা খুনোখুনি অবস্থায় আসতে হলো কেন? এটা আর কোন পর্যায়ে যাবে? এবং এই ঘটনা ঘটানোর পেছনে গত রাত কারা দায়ী এখানে? গত রাত তো আমরা কাজ করতে, আমরা তো মাঠের মধ্যে ইজতেমার কাজ, ইজতেমা তো শুরু হবে সামনে কয়েকদিন পরেই। তো ইজতেমার মাঠ প্রস্তুত করার জন্য আমরা কাজ করতেছি। যারা কাজ করতেছিল তাদের উপরে সাতপন্থীরা গিয়ে হামলা করছে। সাতপন্থীরা গিয়ে হামলা করে যে হুম। নিহতের ঘটনা ঘটছে, আমাদের আমাদের লোক নিহত হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একজন ব্যক্তি, সাতপন্থীরা এবং কারা কারা আরো হামলা কয়েকজন। করেছে? আপনারা কিভাবে বলেন সাতপন্থীরা হামলা করে? সাতপন্থীরা তো হাসরাত আব্দুল্লাহদেরকে কথা দিয়েছিল যে তারা ইয়ে করবে, সেখানে আপনারা কিভাবে শিওর হলেন যে সাতপন্থীরা হামলা করেছে? সাতপন্থীরা আমরা তাদের বিভিন্ন ওই ফেসবুকে, সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় দেখেছি তারা এখানে আসবে। আগে থেকে তাদের ঘোষণা ছিল, এবং তাদের ঘোষণা অনুযায়ী তারা বিভিন্ন ভিডিও এসে এখানে প্রকাশ করছে। এবং বর্তমানে মাঠ তাদের দখলে রয়েছে। আমাদের সাথীদেরকে মেরে ওখান থেকে অনেককে ভাগায় দিছে।
মাঠের ভিতরের পরিস্থিতি কি এখন আমরা শিওর জানি না, তবে সাতপন্থীরা মাঠের ভেতরে অবস্থান করতেছে এবং হুম। 5 নাম্বার গেট ওরা ভেঙ্গে ভিতরে ঢুকছে। সেখানে সেনাবাহিনী পর্যন্ত টিকতে পারে নাই, এত পরিমাণ আচ্ছা। সাথী তারা একসাথে ঢুকছে। এবং আমাদের সাথীরা ঘুমন্ত ছিল। আমি একজন সাথীর দেখেছি, ভিডিও দেখেছি। সেখানে সাথী বলতেছিল যে আমি ফজরের ওয়াক্ত হয়েছে, উজু উজু করতে উঠছি, অতর্কিত ভাবে আমার উপরে হামলা চালায়। হামলা চালানোর পর সে রক্তাক্ত হয়ে যায়। আচ্ছা, হামলাটা একদম স্পষ্ট। সাতপন্থীরা চালিয়েছে এটা নিশ্চিত। কিন্তু সাতপথে আরেকটা বিষয়, সাতপথে একজন বক্তা আমার সাথে যুক্ত হয়েছে, আমি আসছি আপনার কাছে আগে। আরো আগে একটা এই এই বিষয় যেটা, এই- হুম, জি ওই বলবো। অভিযোগটা নিয়ে একটু শুনতে চাই। জনাব মুয়াজ্জম, শুনতে পাচ্ছেন আমার কথা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, শুনতে জি। পাচ্ছি আমি। আপনার কাছে একটু শুনতে চাই যে আপনারাই আপনারাই অনেকটা, আমরা আসলে এই সম্পূর্ণ বিষয়টাই আরো তদন্ত পর আসলে মূল বিষয়টা অবশ্যই আমাদের সামনে আসবে, সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে একটা বেশ সরব একদম পুরোপুরি যারা ধর্ম পালন করেন, যারা তাবলিগ করেন বা না করেন, সবাই মোটামুটি উদ্বিগ্ন যে এত বড় একটা ঘটনা ঘটে গেল। সবারই একটা অভিযোগ মোটামুটি সোশ্যাল মিডিয়া যা দেখা যাচ্ছে যে তুমি বলো না কেন? সাতপন্থীরা গিয়ে আপনার টঙ্গী থেকে এই ধরনের একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আসলে আপনার কাছে একটু শুনতে চাই, আপনারা আসলে কি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কালকে রাত থেকেই টঙ্গী ইজতেমা ময়দানের পশ্চিম পাশে বেলাল মসজিদ, যেখানে আমরা সারা বছর দাওয়াত ও তাবলীগের কাজ পরিচালনা করি, সেখানে উপস্থিত ছিলাম। তো সরকার কর্তৃক আমাদেরকে জোর করার জন্য হুম। ডিয়াবাড়িতে একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো সরকারের সাথে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি যে ডিয়াবাড়ির জায়গাটা অত্যন্ত সংকীর্ণ, ছোট। 30,000 মানুষ সেখানে উপস্থিত হলে আর লোক ধারণের জায়গা থাকবে না। হুম। পাশাপাশি সেখানে কোনো ইউটিলিটি সাপোর্ট নাই, পানি নাই, গ্যাস নাই, টয়লেটের ব্যবস্থাপনা নাই, হুম। শামিয়ানা করার মতো পর্যাপ্ত ব্যবস্থাপনা নাই। তখন সরকার আমাদেরকে বললেন যে আজকে আজকে যা 18 তারিখ, হুম। গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে সকাল 10টায় উপদেষ্টাদের সাথে। তো হুম। এই মিটিং এর পরে সিদ্ধান্ত হবে যে আমাদের এই ব্যবস্থাপনাগুলি কিভাবে হবে। তো আমরা বললাম, যেখানেই ব্যবস্থাপনা হোক, সেটা টঙ্গী ইজতেমা ময়দানে হোক আর বাইরে কোথাও হোক, আমাদের যদি 20 তারিখ থেকে জোর করতে হয়, হাতে মাত্র 2 দিন সময় আছে, আমাদেরকে মাঠ তৈরি করতে হবে। এই হুম। ক্ষেত্রে আমরা কি করব? ওনাদের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা ছিল যে আপনারা ডিয়াবাড়িকে কেন্দ্র করে ডিয়াবাড়িতে আপনারা আসতে পারেন। যদি ডিয়াবাড়িতে সিদ্ধান্ত এখানে হবে, আর যদি অন্যত্র কোনো মাঠ সরকার ব্যবস্থা করে, সেখানে আমরা চলে যাব। তো হুম। আমাদের সাথীরা সারা বাংলাদেশ থেকে রাতে আসা শুরু করলেন। হুম। মধ্যরাতে আমাদের সুইচ গেট থেকে কামারপাড়া পর্যন্ত যে বেড়িবাঁধের রাস্তাটা, এটা প্রায় ফিল আপ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। হুম। সাথীরা আস্তে আস্তে কামারপাড়া ব্রিজের কাছাকাছি যখন তারা বিছনা ফেললো, এখানে বাসের একটা বিশাল সিরিয়াল হয়ে গেল, হুম। যানজট হয়ে গেল। তো এখানে একটা হচ্ছে, উড়াল সেতুর কাজ হচ্ছে। সেই হুম। খালি জায়গাগুলিতে আমাদের সাথীরা রাত্রেবেলা ঘুমানোর জন্য বিছনা পাতলো। ঠিক রাত 3:30 থেকে 3:45-র ভিতরে পশ্চিম পাট থেকে আমাদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং এটাকে কি বলে, মশাল জাতীয় আর কি, অর্থাৎ মাথায় আগুন লাগিয়ে এরকম নিক্ষেপ করা হয়েছে। তখনও আমাদের সাথীরা সারা বাংলাদেশ থেকে এসে ক্লান্ত হয়ে শোয়া ছাড়া আর কোনো কাজ নাই, এমন টায়ার্ড। এই অবস্থায় যখন তারা আক্রমণ শুরু করলো, বুঝে ওঠার আগেই তাকবীর শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ডানে বামে যারা ছিল প্রত্যেকেই উজ্জীবিত হলো, কি হলো, কি হলো, কি হলো। এই করতে করতে এটা সাথীদের থেকে শোনা, যারা আক্রান্ত হয়েছে এই মুহূর্তে হসপিটাল আছে, তাদের বক্তব্য যে আমরা দেখলাম কামারপাড়া ব্রিজের নিচ থেকে, যেখানে বিদেশিদের থাকার জায়গা, সেই জায়গা থেকে কিছু লোক ইট পাটকেল হাতে, বর্ষার মতো, এই বর্ষাগুলো আমরা বাজেয়াপ্ত করেছি। আমি আপনাকে লাইভে দেখাবো ইনশাল্লাহ, যদি আপনি এটা অ্যালাউ করেন, যে তাদের থেকে কি কি জিনিস আমরা বাজেয়াপ্ত করেছি পরবর্তীতে। সব আমাদের কাছে এখানে উপস্থিত আছে। সেইগুলি নিয়ে তারা উপরে চলে আসতেছে, হুম। কামারপাড়া ব্রিজের দিকে চলে আসতেছে, গেট দিয়ে নয়, ওই তুরাগ পাড়ের যে খালি জায়গাটা আছে এদিক দিয়ে। ওই হুম। অবস্থায় সাথীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। এর হুম। মধ্যে আমাদের সাথী ছিল কমপক্ষে হলেও 40-45 হাজারের মতো, হুম। এর বেশি হবে না।
আর ওনাদের কত ছিল সেটা আমরা জানি না, সেটা হয়তো 2, 4, 5 হাজার মতো হতে পারে। তো যখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তাকবীর দিল আমাদের সাথীরা ইয়া থেকে, কামারপাড়া ব্রিজ থেকে, তখন ওনারা পিছু হটা শুরু করলেন। আমাদের সাথীরাও কেউ কেউ তারা তাদের পিছে ধাওয়া দিল, এদেরকে তারা জিম্মি করলো। সাথীরা কিন্তু যায়নি তখন, এদেরকে তারা জিম্মি করলো। জিম্মি করার পর এই 2 জন নিহত হুম। আর অর্ধশতাধিক আহত। ইয়াতে ইস্ট ওয়েস্ট মেডিকেল রানাভোলা, তারপরে হুম। টঙ্গী মেডিকেল স্টেশন রোড, কুর্মিটোলা সহ উত্তরার বিভিন্ন প্রাইভেট হসপিটালে আমরা সাথীদেরকে তখন থেকে নেওয়া শুরু করেছি। তো এই যে একটা ধাওয়া পাল্টা এই ধাওয়ার পর মারা গেছে এরা রক্তারক্তি। কোন পক্ষের সাথী? আমাদের সাথে তাজুল ইসলাম ভাই, হ্যাঁ মুয়াজ ভাই, 56 বছর মুয়াজ ভাই বয়সী, আপনি উনি শুনেন বগুড়ার। না, মুয়াজ ভাই আপনি বগুড়ার মিথ্যাচার করতে পারেন না। আপনি একটা ভিডিও কোনটা? দিয়েছেন শেষ রাত্রে, এই যে আপনাদের জি। সাথী মারা গেছে, কিন্তু সেই যে সাথী আমিনুল ইসলাম বাচ্চু ভাই মারা গেছে, ওনার যারা জামাতের সাথী ছিল সবাই সুস্পষ্ট বলছে যে ওনারা পাহারার জামাতে ছিল, এবং পাহারার জামাতের সাথে আমিনুল ইসলাম বাচ্চু ভাইকে আপনারা হত্যা করছেন। এটা আপনি যে একটা ভিডিও বার্তা দিয়েছেন সেখানে আপনি মিথ্যা আমি কি বলেছেন। নাম বলেছি? এবং আমি কি আপনি নাম এখনো বলেছি যে সাথী? কয়েকটা, এখনো আপনি শোনেন, অনেকগুলো আমি মিথ্যার এই মুহূর্তে আশ্রয় কি নাম নিয়েছেন। বলেছি আপনি সাথীর? এবং আপনার কথা থেকে আমি বলতে চাই, আপনি বলছেন যে সাথীদের থেকে শুনেছেন যে মশাল মেরেছে আরো কি করেছে। রাত্রে 3টার সময় সাথীরা ঘুমন্ত ছিল। ঘুমন্ত আপনি সাথীরা, আপনারা দেখেছেন? রাত্রে 3টায় আসছেন, ঘুমন্ত সাথীরা ভাইজান কি আপনাদেরকে সেখানে কিভাবে আক্রমণ ছিলেন? করবে? যেহেতু হ্যাঁ, এসেছেন সেটা আপনারা, বলছি, আপনি কি আক্রমণ ছিলেন আপনারা সেখানে? করেছেন। আর আমিনুল ইসলাম বাচ্চু ভাই মারা গেছে, সে আমাদের লোক, আলমিশুরার লোক, হত্যা করেছেন আপনারা। আপনি আচ্ছা, আমি যদি একটু চান যে বলবো। আমি প্রমাণ দিব, তা আমি অসংখ্য ফুটেজ দেখাইতে পারি। আমিনুল ইসলাম বাচ্চু ভাইয়ের সাথে যারা ছিল উনার এলাকার, তারা বলছে যে আমিনুল ইসলাম বাচ্চু ভাই এখানে ময়দানে কাজের কাজের জন্য আসছে, এবং ওনারা পাহারায় ছিল, পাহারাট উনি জিম্মাদার ছিল। আমিনুল ইসলাম বাচ্চু ভাই যিনি মারা গেছে আমাদের সাথী, কিন্তু আপনি এই বিষয়ে মিথ্যাচার করতেছেন। আরো কিছু বলবেন, আমাকে একটু কথা বলার সুযোগ দিবেন? বলুন না, বলুন, কিন্তু অবশ্যই বলবেন, আমি কিন্তু একটা জিনিস বুঝতে কিন্তু পারছি না, আপনি, একটা জিনিস বুঝতে পারছি না। মানে আপনারা ছিলেন 30-40 হাজার, জনাব মুয়াজ সাহেব। জি, আহ, জি, জি। আবার আপনারা 30-40 হাজার হওয়া সত্ত্বেও আপনাদের দুজনকে কারা মারতে আসবে? আপনারা তো সবচেয়ে শক্তিশালী ছিলেন। আমরা এই পর্যন্ত 23টা চিঠি দিয়েছি ওনাদেরকে, গতকাল আরেকটা দিয়েছি, গতকাল বা পরশুদিন রাতে, সেটা নিয়ে 24টি। হুম। এই 24টা চিঠিতে আমরা বারবার বলেছি যে মাঠে ঢোকা তো কোনো ব্যাপার না, কারণ আমরা আমি 40,000 সাথী একটু নিয়ে আগে যদি একটু মাঠে আগে ঢুকতে একটু চাই। আগে আমি একটু কালকের বিষয়টা একটু শুনতে চাই, আর রাতের বেলা মানে এই যে আমি হত্যাকাণ্ডটা তো ঘটিয়েছে কিনা প্রেক্ষাপটটা আমি বলতে চাচ্ছিলাম। আপনার কাছে একটু শুনতে চাই, জনাব জি, মুয়াজ্জনুর। আপনার কাছে শুনতে চাই, হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ সালাম আপনাদের সাথে মিটিং করেছে, রাইট? জি, জি। সেখানে কি কথা হয়েছে? আচ্ছা, সেখানে কথা হয়েছিল হুম। তখন, রাত মনে হয় 11:30টার মতো হবে, 11টা, হুম। 11:30টার মতো। হুম। তখন মিটিং এর ভিতরে এটা সিদ্ধান্ত হয়েছিল হুম। যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথীরা যখন রওনা দিয়েছে, রাস্তাঘাট আটকে রেখেছে পুলিশ। কেন? হুম। তাদের কাছে কে বা কারা তথ্য দিয়েছে আমরা আজকে সকালে, সকাল 10টায় হুম। প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব। এই তথ্য পুলিশের কাছে যাওয়ায় ওনারা গাড়ি আটকে রেখেছেন। মানে তো এটা আপনাদের হাসনাত এবং, কোনো ধরনের পরিকল্পনা ছিল না তাহলে, যে প্রধান উপদেষ্টা? এটা আমরা পরে যেটা জানলাম, এই পরিকল্পনাটা মূলত আমাদের না, এটা হচ্ছে সচেতন ছাত্র সমাজ নামে একটা ছাত্র সংগঠন আছে, এটা তাদের প্রস্তাব ছিল। তো আমরা সাথে সাথে তাদেরকে ডেকে তারা কারা, তারা সার্জিত, কোন পন্থী? তারা আমাদের সাথী, অর্থাৎ তারা তার মানে তাবলিগ আপনাদের করে পক্ষে? হ্যাঁ। আমাদের পক্ষের সাথী, জি। বাকি হুম। তাদেরটা সম্পূর্ণ সেপারেট, এটা তারা নিজেদের মতো, ওই ছাত্র আন্দোলন যেভাবে তারা নিজেদের উদ্যোগে করেছিল, এটা তারা নিজেদের উদ্যোগেই করছিল। যখন আমরা আচ্ছা। জানতে পারলাম যে এইটা হচ্ছে ইস্যু, গাড়ি আটকে দেওয়ার, হুম। তখন আমরা তাদেরকে ডাকলাম। হুম। তাদের যারা সমন্বয়ক ছিলেন তাদেরকে হাসনাত এবং সার্জিসের উপস্থিতিতেই এই কথা হুম। বলানো হইলো, আপনার এখনই একটা ভিডিও বার্তা দিয়ে আগামীকালের কর্মসূচিকে স্থগিত ঘোষণা করবেন। হুম। আমরা আগামীকাল কোনো ঘেরাও কর্মসূচি যাচ্ছি না, যেহেতু আমরা আগামীকাল একটা প্রস্তাবে বসছি হুম। উপদেষ্টাদের সাথে। তো একদিকে ঘেরাও, একদিকে প্রস্তাবনা বৈঠক, এটা তো কার্যকর হয় না। হুম। তখন ওনারা আমাদেরকে এইটা আশ্বস্ত করলেন যে ঠিক হুম। আছে, সেখানে আপনি আপনারা ছিলেন? যদি, আমি ছিলাম, আমি দেয়া- উপস্থিত ছিলাম, হ্যাঁ। আমি উপস্থিত ছিলাম। হ্যাঁ। সেখানে ওনারা আমাদেরকে আশ্বস্ত করলেন যদি আমরা কোনো ঘেরাও কর্মসূচিতে না যাই, হুম। তাহলে ওনারা সরকারকে, প্রশাসনকে বলবেন
প্রশাসনকে বলবেন যে গাড়িগুলি ছেড়ে দিতে। হুম এদিক থেকে আমাদের গাড়িগুলি, এটা আবার দেখান, এদিক থেকে আমাদের গাড়িগুলো অলরেডি ঢাকাতে ঢোকা শুরু হয়েছে। হুম দ্বিতীয় আরেকটা প্রস্তাব ছিল যে সার্জিস এবং হাসনাত ভাইদের কাছে কোনোভাবে এই আওয়াজ পৌঁছে আমরা যদি এইবার মাঠে ঢুকতে পারি হুম তাহলে আমরা আর মাঠ ছাড়বো না। এই জন্য ওনারা আমাদের কাছে মাঠ হস্তান্তর করছেন না। হুম তখন আমরা এটাও বললাম যে না, আমরা তো 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত জোর করব। 20 হুম তারিখ ফজর থেকে 25 তারিখ ফজর পর্যন্ত আমাদের হাতে মাঠ বুঝিয়ে দেন। 25 তারিখ ফজরের সময় আমরা তাদের হাতে মাঠ বুঝিয়ে দিব। হুম একদম স্পষ্ট কথা হইল। তখন হাসনাত এবং সার্জিস বললেন, তাহলে আপনাদের এই প্রস্তাবনা যদি ঠিক থাকে, এটা যদি আপনারা ওয়াদা দেন 25 তারিখ ছাড়বেন, তাহলে হুম আমরা তাদের কাছে প্রস্তাব করব যে তারা যেন আপনাদের হাতে মাঠ বুঝিয়ে দেয়। এবং এরকমও একটা কথা হয়েছিল যে আমরা ফজরের নামাজ মাঠে গিয়ে পড়বো তাদের সাথে আপোষের পর। তো ওকে ওনারা মাঠে গেলেন, আমাদের সাথে কথাবার্তা শেষ করে হুম ওনাদের সাথে কথাবার্তা বলতে গেলেন। হুম রাত মনে হয় 3টা পর্যন্ত হুম আমরা এক জায়গায় ছিলাম। সেখানে ফোন আসলো যে ওনারা 1.5 ঘন্টা সময় তাদের সাথে বৈঠক করে বুঝিয়ে তাদেরকে কোনো অবস্থাতে রাজি করতে পারেননি। ভাই, এখন আমি আমাদের সামনে আমি একটা একটু একটু নাজমুল হাসান ভাই, আমাকে আমি আপনি একটু এই জায়গাটা বলবেন, এই যে হ্যাঁ আসছেন, জি 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 জি, জি এই জায়গা জি জি। আমার একটু বিষয়। আমার ঘড়ির টাইম হচ্ছে আমি 1টা 11-তে। তাইলে সাইফুর ভাই, এখানে কিন্তু স্পষ্ট আমরা কিন্তু ওনাদেরকে কোনো আইনগত আমাদের কোনো অধিকার নাই যে আমরা তাদেরকে ছেড়ে দিয়ে আসছি, বা আমরা হুম আমরা কি বলেছি যে আমরা আলোচনা করে পারস্পরিক একটা সিদ্ধান্তের মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত আসবে, সুতরাং আমি কাকরাইলে যাচ্ছি। আমরা দ্রুত করে কাকরাইলে আসছি। হুম কাকরাইলে এসে আমরা 1টা 11-তে, আমার স্পষ্ট মনে আছে 1টা 11-তে আমি টঙ্গী মাঠ থেকে গাড়িতে উঠেছি। আর 2 বা 2টা 3-এ আমি হচ্ছে টঙ্গী মসজিদ, কাকরাইল মসজিদে ঢুকেছি। কাকরাইল মসজিদে ঢুকার 10 মিনিটের মাথায়, 10 মিনিট মাথায় আমার মামুনুল হক হুজুর আসছেন, মাহফুজুল হক হুজুর আসছেন, বা অন্যান্য আরো যারা যারা আছেন তারা আসছেন। ওই সময়ই আমি শুনলাম যে এখানে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, কিছু ভিডিও দেখাচ্ছে, ফোন আসা হুম শুরু হইলো। তখনই হচ্ছে ফোন আসা শুরু হইলো, মানে আলোচনাটা হুম তখন আমরা শুরু করলাম যে ভাই, আমরা এই পরিস্থিতিতে আমাদের টঙ্গীতে এই আলোচনাগুলো হয়েছে। অর্থাৎ তারা বলেছে যে প্রোগ্রাম কর্মসূচি প্রত্যাহার করবে। তারা হচ্ছে মাওলানা সাদ সাহেবের যে ভিসাটা, এটা হচ্ছে সামনাসামনি সমাধান হবে, আলোচনা করে সমাধান হবে। আর হুম তৃতীয়ত, এটা জোরের একটা বিষয় আছে আপনাদের। ইভেন আমি তাদেরকে তখন প্রশ্ন করছিলাম, আচ্ছা জোর জিনিসটা কি, যে জোর জিনিসটা কি ওখানে বলে প্রশ্ন করছিলাম। তখন ওনারা বলতেছিল জোরটা হচ্ছে এমন। তখন আমরা বলছিলাম ভাই, তাদেরকে তারা এটাও বলছে যে তারা 25 তারিখ ছেড়েও দিবে। এখন আপনারা সিদ্ধান্ত জানান, বা আপনারা এটাকে কিভাবে অ্যাপ্রোচ করবো, আলোচনার মধ্যে দিয়ে কিভাবে হয় না হয়। ওই হুম আলোচনা চলাকালীনই ফোন আসছে যে হুম একটা ঘটনা ঘটতেছে। তখনই আমরা আবার ওসামা ভাইকে ফোন ফোন দিছে, ওখানের যে কর্তৃপক্ষ, যে ভাই আপনারা তো বলছেন যে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপনারা কিছু বলবেন না, বা আপনারা অপেক্ষা করবেন, আর এখনো তো ফজর নামাজ অনেক দেরি আছে, বাকি আছে। তখন উনি বললো যে না, আমরা দেখতেছি এই টাইপের কিছু একটা। এরপরে আমরা পরে আস্তে আস্তে ফোন আসা বাড়লো, ওনাদের ফোনে ফোন আসা বাড়লো তাবলিগ থেকে, যে হুম। আক্রমণ মাদ্রাসা ওখানে, কি যেন একটা যে মাদ্রাসা ততক্ষণে আছে আপনাদের কাছে কোন তথ্যটা আসছে, মানে কারা কাদেরকে মারতেছে? অর্থাৎ তখন হচ্ছে যে মাদ্রাসাতে আক্রমণ হচ্ছে, মাদ্রাসার বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে। ওখানে হুম মনে হয় কামারপাড়া মাদ্রাসা বা এই টাইপের, বেলাল মাদ্রাসা বা এই টাইপের কিছু, আমি জানি না আছে কিনা, এরকম কিছু একটা আছে। আ- 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 ওইখানে আমাদের মাদ্রাসা হলো কাকরাইলের একটা মাদ্রাসা, টঙ্গীতে টুনশিডে আমাদের কাকরাইলের মাদ্রাসা। সেখানে আমাদের আচ্ছা, মাদ্রাসার ছাত্রদেরকে, মাদ্রাসার আচ্ছা ভাই, ওস্তাদদেরকে। আজকে কি আপনি ছিলেন আমার সাথে মিটিং এ? আপনি ছিলেন না আজকে? আমি হাতে ধরেছি। এই যে মুফতি আসলে ভাই আমার রফিকুল খান, মোয়াজনুর সাহেব ছিলেন, মোয়াজনুর। আমি না ছিলাম, জি। মুয়াজ্জম সাহেব, ও, আপনি ছিলেন, ওকে ফাইন। তো এখন ঘটনাটা হচ্ছে যে এই আলোচনাটা অসম্পূর্ণ অবস্থায়, হুম আলোচনাটা অসম্পূর্ণ হয়ে যায় 2:30টার দিকে, 2:30 2:40-এর দিকে অসম্পূর্ণ হয়ে যায়। তখনই ওই যে মানে ওই যে টঙ্গীর যে আক্রমণ বিষয়গুলা নিয়ে আমরা হচ্ছে ইয়া হই। এই যে তখন আমি ওয়াসিফ ভাইকে ফোন দিই, ওয়াসিফ ভাই যেটা জানালেন যে উনি জানেন না এখনো, উনি খোঁজ নিবেন। উনি বারবার তখন আমাকে ফোন দেওয়া শুরু করলেন, ঠিক আছে মানে এখন আমরা এখন দেখতেছি দেখতেছি। আজাদ আব্দুল্লাহ, এখানে দুজন দুজন দুই পন্থীর আছেন। তারা ভাই, সম্পূর্ণ বিষয়টাকে জানেন, এখানে গ্রাউন্ডে ছিলেন। এখন এইখানে দুজনেই দুজনকে দায়ী করছেন, মানে হলো যারা
নিহত হয়েছে তারা তো আর বলতে পারবেন, সাক্ষী দিতে পারবেন, কিন্তু যারা এখানে ছিলেন এখন তারা বলছে তারা দুইজন দুইজনকে দায়ী করছেন, তারা দুইজন আমাদেরকে দায়ী করছেন কিনা আমি একটু তাদেরকে প্রশ্ন করতে চাই। আমাদের আন্তরিকতার ঘাটতি ছিল কিনা, আমরা রাইট। না, স্থিতিশীল পরিবেশকে একটু জনগণের এবং এবং কাঠগড়ায় এবং এবং ইতিমধ্যে। এবং 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 হ্যাঁ, জুবাইর ফরিদ, একটু 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 প্লিজ, খুবই সেন্সিটিভ বিষয়, দুজন বা তিনজন মানুষের প্রাণ গেছে, যেখানে এখন বর্তমানে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে যে কোনো ঘটনায় সারা দেশের মানুষ তাদেরকে স্নেহ ভাব ভালোবাসার কারণে দিয়ে তাদের কথাগুলিকে সবাই মেনে দেশের একটা পরিস্থিতিকে শান্ত করবার জন্য তারা সারা রাত ওখানে জেগেছিল, এখনো পর্যন্ত জাগনা ছিল, আপনাদের ঘটনার পর তারা ঘুমোতে পারেনি। এর পরেও এই ধরনের ঘটনা, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাবার কারণ কি? মোয়াজ্জেম সাহেব, আমি আমি আপনার কাছে আমি কে হুম, ঠিক আমি কে আমি একটু ভুল বলতে চাই। আমি এই আলাপে যাইতে চাই না, কে ঠিক কে ভুল আমি এই আলাপে যাইতে চাই না, কারণ এই সিদ্ধান্ত আমাদের না, মানে হ্যাঁ, না, এইটার আমরা আমরা সিদ্ধান্ত আমরা ভাইদার। আমরা আমরা এই আমরা এটা আলাপে তদন্ত সাপেক্ষে হবে, কিন্তু এই হ্যাঁ, অবস্থার তদন্ত প্রেক্ষিতে কেন সাপেক্ষে হলো, মানে বা আপনারা যে এটা একটা, আগাম। আমার প্রশ্নটা আচ্ছা, এটাই, আমার প্রশ্ন এখানে, হুম, হাসনাত আব্দুল্লাহ আপনি একটা সিদ্ধান্ত দিয়ে এসেছেন বা আপনারা সিদ্ধান্ত দিয়ে এসেছেন, এই মানে সিদ্ধান্তটাকে, আমাদের আমি হ্যাঁ, দুই পক্ষের কাছে জানতে চাই, যেহেতু আমি টঙ্গীতেও গিয়েছি, রাইট, কাকরাইলেও গিয়েছি, দুই পক্ষের কাছে গিয়েছি। আপনাদের দুই পক্ষের কাছে আপনারা আমাদেরকে এটা বলেন যে এইখানে আমাদের আন্তরিকতা, উদারতা এবং আমাদের চেষ্টা, আমাদের কোনো স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য সেটার কোনো ঘাটতি ছিল কিনা, এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, এই ঘটনাতে আমাদের কোনো ইন্ধন ছিল কিনা। কারণ আপনি কমেন্টে দেখবেন সবাই বলতেছে আমাদের নামে হত্যা মামলা যেন দেয়, আমাদের জন্য এটা করে, আমরা ইন্ধন জুগিয়েছি। আপনারা দুইজন যেহেতু আছেন, আপনারা বলবেন আমাদের এখানে কোনো ইন্ধন আছে কিনা, বা একদম, এবং আমরা চেষ্টা করেছি কিনা। জি, আমি এক্স্যাক্টলি। আমি বলতে চাই। জি, জুবাইর ফরিদ, একবার খুবই ছোট করে, কারণ আমরা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এরপর জনাব ইয়ের কথা শুনবো। একটা একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভাইরাল ভিডিওতে দেখা গেছে সার্জিস ভাই এবং হাসনাত ভাই ওনারা বলতেছেন যে আমরা আপনাদেরকে মাঠ বুঝাই দিব, আপনাদের সাথে কথা বললাম, আমরা যাচ্ছি, যাই ওনাদের সাথে কথা বলে আপনাদেরকে মাঠ বুঝাই দিব। যেহেতু ওনাদের প্রোগ্রাম 20 তারিখ শুরু হবে, তো ওনারা যেহেতু কাকরাইলে আসছেন, উনি বললেন। এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে আমাদের যারা আলমী সুরাপন্থী অথবা বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা পন্থী যত ছাত্র আছে, আমাদের অভিভাবকরা আছে, ওনারা সবাই হাসনাত ভাই এবং সার্জিস ভাইয়ের প্রতি খুব খুব বেশি ক্ষুব্ধ হয়েছেন। এবং আমি মনে করি এই ক্ষেত্রে এই মুয়াজ বিন নূর ভাইরা ওনারা দোষী। ওনারা তাদেরকে ভাই আমি এক আবারও প্রকার ইউজ বলতেছি করে। ভাই, আমি অনুরোধ হ্যাঁ, করতেছি, কে দোষী এটাতে যাওয়ার, ভাই অনুগ্রহ আমি করে আপনাদের অনু বিষয়টা ক্লিয়ার না, করবো, আমাকে আমি একটু কথা বলার ভিডিওটা সুযোগ দেন। প্রকাশ করার ক্ষেত্রে আমি বলতেছি আমি যে অনু ভিডিওটা যে প্রকাশ করছে ওনারা, এই ভিডিওর ক্ষেত্রে অনুগ্রহ আমি করে আমি যতটুকু বলছি, দেখলাম যে আইনুল অনুগ্রহ করে বলছি, রফিকুল ইসলাম আইনি আমাদের ভাই লিখছে। আন্তরিকতার ঘাটতি ছিল কিনা এবং এই ক্ষেত্রে আমাদের কোনো ইন্ধন ছিল কিনা, এই জায়গাটা স্পষ্ট করবেন আপনারা। এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে আমি চাচ্ছি। আমি আরো আরো রাইট, একটা রাইট, বিষয় এটা বলতেছি। ক্লিয়ার করবে, এটা আপনারা ক্লিয়ার করবে সবচেয়ে বেশি আপনারা মুয়াজ দেখবেন নূর, যে সাতপন্থী যে বক্তা আছেন, তার কাছ থেকে একটু শুনতে চাই একটু, মানে এই ঘটনা আপনারা যেটা একটা একটা এগ্রিমেন্টে চলে গেছেন, এরপরে ঘটনার জন্য যেখানে আপনাদের সাথেই সার্জিস ছিল আর হাসান ছিল, এর 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 ফাঁকে এরকম একটা ঘটনা ঘটে গেল, এরপরেও তাদের কোনো দায় দেখেন কিনা এবং কেন এই ঘটনা ঘটেছে, কারা ঘটিয়েছে, এটা তো তদন্ত সাপেক্ষে, কিন্তু বলা হচ্ছে যে আপনাদের পক্ষ থেকেই এই ধরনের একটা উস্কানি এসছে, কখন বলছি? জনাব মুয়াজ নূর। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে হাসনাত ভাই যে কথাটা বললেন কাকরাইলে যাওয়ার পরপরই, অর্থাৎ 3:30টার আগেই ওনারা খবর পাইলেন যে এখানে একটা ঝামেলা শুরু হয়েছে। হুম, এই ঝামেলাটা ছিল, ওনারা লাঠি সোঁটা নিয়ে হুম, কামারপাড়া ব্রিজের এই পাশে অর্থাৎ আসানিয়া মিশন ভাই পর্যন্ত অবস্থান মুয়াজ গ্রহণ ভাই করেছিলেন। মুয়াজ ভাই মুয়াজ ভাই এরপরে মুয়াজ ভাই আমি একটু থামাই আপনাকে, মুয়াজ ভাই অনুগ্রহ করে। আমি কিন্তু প্লিজ। বলি নাই কে আক্রমণ করছে কে আক্রমণ না করে না নাই, না না, এই আলোচনাটা না, আমি ওইটা আচ্ছা আগে বলছি। আমি আপনার দুইটা আপনি প্রশ্নের আমাদের উত্তর দিয়ে নিই। আন্তরিকতার হাসনাত ঘাটতি ভাই, বা আমাদের কোনো আমরা আমাদের সাইডটা বলছি, এই উত্তরটা আমি দিয়ে আমরা নিই। আমাদের আন্তরিকতার ঘাটতি হাসনাত ছিল ভাই, কিনা সেটা আমি তো বলছি। ক্লিয়ার আমি আগে করলাম আগে বিষয়টা যে আগে আমরা আগে আমি মাঠে কাজে ছিলাম, আমরা হুম, ছিলাম ঘুমন্ত। ওনারা আসছে রাত্রে 3টার সময়, আক্রমণটা ওনারা করছে, বিষয়টা হচ্ছে সুস্পষ্ট। এটা নিয়ে আর নতুন ভাবে কথা বলার কিছু দেখতেছি না। এবং যিনি মারা গেছে, আমি বললাম যে প্রুফ আছে, অনেকগুলা ভিডিও ইতিমধ্যে প্রকাশ হয়েছে, যে ভিডিও গুলাতে যিনি মারা গেছেন তার যারা একেবারে ঘনিষ্ঠ রিলেটিভ, তার সাথে যারা আসছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে, ওনারা বলতেছেন যে এই সাথে আমাদের সাথে আসছে উনি আমাদের আমির সাহেব। কাগজ বের করে দেখাইছেন ওনার পকেট থেকে, যে পকেটের কাগজের মধ্যে লেখা আমিনুল ইসলাম বাচ্চু, ওনারা পাহারার জিম্মাদারিতে ছিলেন। তো এই বিষয়টা স্পষ্ট যে হামলাটা মুয়াজ বিন নূর ভাইরা করছে, কারণ ওনারা সবসময় উগ্র। 2018 সালে ওনারা আমাদের উপর না, আক্রমণ ঠিক আছে, করছিল। আমার এই যে ভাই আমার যে আপনারা বাসাটা, আমার বাসার আপনারা পিছনে এখানে মুয়াজ একজন ভাই না, এবং ঠিক আছে, ফরিদ তারা ভাই, তারা খুলি বিতর্ক, লেগেছিল হাজরত ওনাদের আব্দুল্লাহ, আক্রমণে। তারা বিতর্ক করুক, সমস্যা না, এটা আমরা ওই বিতর্ক অংশীদার আমরা নই, আমাদের অংশীদার আমরা কিন্তু বুঝতে চাচ্ছি এটাই যে গতকালকে একটা সমাধানের আশ্বাস দেওয়া সত্ত্বেও কেন এই ঘটনাটা ঘটলো, এটা দায়ভার কে নিবে সেটা তো তদন্ত আমি সাপেক্ষে হবে।
কিন্তু আপনারা কি জি যে না। হাসরত আব্দুল্লাহদের সাথে কথা বলার ওই বিষয়টাকে আপনারা মেনেছেন কিনা, শেষ পর্যন্ত কি আপনারা ওই জায়গাতে আচ্ছা, ছিলেন? আমি একটু ক্লিয়ার করি। হাসনাত ভাই দুইটা প্রশ্ন করছেন যে ওনাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল কিনা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোনো ইন্ধন ছিল কিনা। পরিষ্কার কথা, ওনাদের আন্তরিকতার কোনোই ঘাটতি ছিল না, বরং আমরা ওনাদের থেকে যতটুকু আশা করেছিলাম ওনারা তার চেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছেন, লম্বা সময় দিয়েছেন। ওনারা দুজনের সাথে, ওনারা আলাদা আসছেন, আর তারও আগে প্রায় 30 জন সমন্বয়ক আহ, ঢাকা ভার্সিটি সহ আরো অনেকেই আসছিলেন বিষয়টাকে আরো গুরুতর মনে করে বিবেচনা করে আমাদের সাথে বসার জন্য। তো হুম, লম্বা সময় প্রত্যেকে আমাদের সাথে বসেছেন, বিষয়টা খুব গভীর থেকে নিরীক্ষণ করেছেন। তারপরে এই সিদ্ধান্ত হইল যে ওনারা আমাদেরকে মাঠে ঢুকিয়ে দিচ্ছেন এমন নয়, ওনারা মাঠে ঢোকার বিষয়ে ওনাদের সাথে আলাপ করে আমাদেরকে জানাবেন, যদি সমঝোতা হয় তাহলে আমরা ঢুকবো। এই ক্ষেত্রে ওনাদের ইন্ধন আছে বলে আমি মনে করি না, বা আমার যতটুকু মনে আছে ওনাদের শব্দ চয়ন, কথাবার্তা সব ভিডিও আছে, এগুলির মধ্যে ইন্ধন জাতীয় আমি কিছু পাইনি। তাই এই ক্ষেত্রে আমার মনে হয় না যে এটার মধ্যস্থতায় বা কোনোভাবে ওনারা আছেন। আচ্ছা, এটা গেল একটা বিষয়। হুম। দ্বিতীয় বিষয় হচ্ছে আক্রমণটা কেন হইলো, এটার একটা প্রেক্ষাপট আছে। এটা বলার আগে আমি এটা বলি যে হাসনাত ভাই যে বলেন কাকরেল যাওয়ার পরেই ওনারা ফোন আসা শুরু করলো, ওইটা আর এইটা এক না। ওইটা যখন হইলো এর 10 মিনিট পরেই, মানে আমরা ওই খবরটা জানি না যে টঙ্গী মাঠ থেকে বের হয়ে ওনারা কামারপাড়া পার হয়ে আসানিয়া মিশন পর্যন্ত লাঠি হাতে নিয়ে অবস্থান গ্রহণ করতেছিলেন। এটা আমরা জানি না, আমরা মাঠের ভিতরে। হুম। ঠিক পাহারার জামাত থাকবে না? পৌনে দুইটা, আপনি এটা জানেন না যে পৌনে ইজতেমার দুইটা বা ময়দানে দুইটা পাহারার জামাত পর্যন্ত, থাকবে? এটা হ্যাঁ, এটা যারা ছিল খারাপ তারা ভাবে জানে। উপস্থাপন করলে তো এটা খারাপ দেখা যায়। আচ্ছা, পাহারার জামাত তো সবসময় থাকে। জুবায়ের ফরিদ ভাই, আপনি যদি বারবার ইন্টারাপ্ট করেন তাহলে কথা বলা সম্ভব না। আপনি একই না, কথা আপনি 3 বার আপনি রিপিট তো করছেন আপনি এবং আপনি 3 মিনিট করে মজবিন আচ্ছা সময় আচ্ছা নিচ্ছেন। মজবিন নূর ভাই, আচ্ছা 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 মজবিন নূর ভাই, আপনি যদি প্রতিটা কথা মিথ্যা মিথ্যা ছুড়েন তাহলে তো আপনার কথা কাউন্টার দিবই। আপনি তো আপনি প্রতি উপস্থিত কথায় কথায় ছিলেন? মিথ্যা কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ, আজম, লাঠি আপনি হাতে কি উপস্থিত পাহারা ছিলেন? আপনার, আপনি দেন নাই? ইজতেমার আপনি ময়দানে উপস্থিত দেন নাই? ছিলেন? কাকরাইলে আপনি লাঠি হাতে পাহারা দেন নাই? পাহারাদারদের হাতে আপনি কি লাঠি উপস্থিত থাকে না? ছিলেন? এটা তো স্বাভাবিক একটা বিষয়। লাঠি হাতে আপনাকে মারার জন্য তো তারা দাঁড়ায় থাকে নাই। আচ্ছা। আমার ওয়াজনুর সাহেব, আপনি জি জি ওয়াজনুর সাহেব, সাইফুল ভাইয়ের জি কাছে, ওয়াজনুর সাইফুল সাহেব, সাগর ভাই, আমি যে সাইফুল ভাইয়ের দুজন কাছে, মারা সাইফুল সাগর গেছে, ভাই, যে দুজন সাইফুল মারা সাগর ভাই, গেছে, আপনি যে দুজন সাইফুল মারা সাগর গেছে, ভাইয়ের আমরা কাছে আমরা অনুরোধ একটু করছি, একটু 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 যদি আসি আমাকে আসি কথা বলতে না দেন। একটা সেকেন্ড আমার কথা শুনতে হবে, প্লিজ প্লিজ। আপনাদের প্রতি সবাই সবাই খুবই, আপনারা আপনাদের আপনার আমাদের কাছে খুবই সম্মানিত, একটু শুনতে চাই প্লিজ। কারণ ফেজ দ্য পিপল, আপনারা জানেন যে ঐতিহাসিকভাবে বাংলাদেশে অনেক বড় বড় সমস্যা, ধর্মীয় সমস্যা আমরা এখানে সমাধান করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমরা করেছি, সবাই মেনেছে, কারণ এখানে আমরা সবাইকে সমানভাবে সুযোগ দেওয়ার চেষ্টা করি। হাসরাত আব্দুল্লাহ এবং সাজিদ সালাম সারা রাত ওখানে কাটিয়েছে, এবং তারাও যেমন এই বিষয়গুলো সম্পর্কে অজ্ঞ, আমিও অজ্ঞ। এই কারণে আপনাদের বিষয়গুলো আপনাদের মাধ্যমে, আলোচনার মাধ্যমে শেষ করতে চাই। তবে আমি এখানে একটু জানতে চাই, এই হাসরাত আব্দুল্লাহ এবং সাজিদ সালামের এমন কোন ভূমিকা ছিল কিনা যেটার জন্য এই ঘটনার পেছনে তাদেরকে দায়ী করার কোন সুযোগ আছে? জি, আমি বলি। আমি দেখি না, আমার দৃষ্টিতে আমি দেখি না। হ্যাঁ, আপনি আপনি দেখবেন না, এটাই স্বাভাবিক। আপনি দেখেন জাতীয় কিনা, পার্টি, জুবাইর ফরিদ দেখেন কিনা? শুনেন, হ্যাঁ আমি বলতেছি, জাতীয় পার্টি বর্তমানে আওয়ামী লীগকে দেশে কোনো কি ওয়ে দেওয়া হইতেছে না, স্বাভাবিক। এবং তাদের যত দূষর আছে তাদেরকেও কোনো ওয়ে দেওয়া হইতেছে না। যেমন জাতীয় পার্টির কার্যালয় পুরানো হয়েছে, এগুলো ভালো, কারণ এরা আওয়ামী লীগ যে জুলুম আর নির্যাতন করছে এগুলাতে তাদের সাপোর্ট ছিল। ঠিক ওই রকম ভাবে বাংলাদেশে যারা সাতপন্থীদের শীর্ষ লিডারদের অধিকাংশ আওয়ামী লীগকে তুষামত করতো, আওয়ামী লীগকে তুষণ করতো। আমরা এমনকি ওই আওয়ামী লীগ রাজনীতিটা থেকে না প্রকাশন যাই। করে তারা, জুবাইর ফরিদ, আমার হ্যাঁ প্রশ্নটা ডিরেক্টলি বিষয়টা আপনার আমি কাছে বলি, আপনার ওরা কাছে কি আওয়ামী মনে লীগের হয়, দুশ্মনে। এই দুজন কি হ্যাঁ, এই এটা তারা ঘটনার নিজেদের পেছনে তাদের কোনো দুশ্মন। ধরনের উস্কানি, তাদের কোনো ধরনের ইন্ধন আছে, বা তাদের কোনো ধরনের কারণ আছে এই ঘটনার হ্যাঁ, কারণ? হাসনাত আব্দুল্লাহ ভাই যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং হাসিনাকে এদেশ থেকে পালাইতে ওনারা নেতৃত্ব দিয়েছেন, সব স্বৈরাচারদের সাথে যেমন ওনাদের সখ্যতা থাকতে পারে না, আমরা মনে করি সাতপন্থীদের সাথেও তাদের কোনো প্রকার সখ্যতা থাকতে পারে না। এটা আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। এটা আপনাদের দৃষ্টিতে সেটা ভিন্ন বিষয়। আমি বলছি যে গতকালকে রাত্রে এই ঘটনার জন্য কি তাদের কোনো দায় দেখেন? দর্শক, আলোচনা শুনেছেন, শুনে স্পষ্ট বুঝতে পেরেছেন আলোচনার দিকে যাচ্ছিল এবং সমঝোতার দিকে যাচ্ছিল। যখন সমঝোতার দিকে যাচ্ছিল তখন কেন গভীর রাতে তারা হামলা করলো? কারণ তারা জানে তাদের জনসমর্থন নেই, তাদের পক্ষে মুসলমান নেই, সাধারণ মানুষ নেই, তারা কাছে সন্ত্রাসী। সেই সন্ত্রাসীরাই তারা মানুষের উপর ব্যবহার করেছে এবং মানুষকে তারা হতাহত করেছে, 3 জনকে তারা শহীদ করেছে। আমরা সহ বাংলাদেশের উলামায়ে কেরাম এবং তাবলিগের বড় বড় মুরব্বিরা এবং সিদ্ধান্ত নিয়েছেন
যে যারা নিজেদের ভাইদের উপর ইসলাম প্রচারের নামে এভাবে হামলা করতে পারে, শহীদ করতে পারে, তারা আর যাই হোক কখনোই মুসলমান হতে পারে না, তারা নবীওয়ালা কাজ করতে পারে না। অর্থাৎ তারা সন্ত্রাসী একটা গ্রুপ। কিছু সংখ্যক সন্ত্রাসী গ্রুপ সাধারণ মানুষকে বুঝিয়ে হয়তো তাদের দল নিয়েছে, কিন্তু তারা হয়তোবা মূলত সন্ত্রাসী। এই জন্য তারা দাবি জানিয়েছে যে এরা সন্ত্রাসী, এদেরকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে সাতপন্থী নামে কোনো তাবলিগ থাকবে না, তাবলিগ একটাই থাকবে, সেটা উলামায়ে তত্ত্বাবধানে। আমরা এটাই চাই এবং সরকারের উচিত এটা মেনে নেওয়া, কারণ সামনে বিশৃঙ্খলা আরো তারা বড় করবে, কারণ তারা সন্ত্রাসীগুলো সবসময় সন্ত্রাসী আচরণ করার চেষ্টায় তারা লিপ্ত থাকবে। এজন্য উচিত বিশৃঙ্খলা এড়াতে এই সাতপন্থীদেরকে নিষিদ্ধ করে দেওয়া।